রাজধানী শাহজাহানপুরে আছেন সহকর্মী সাইফুল শাহিন, কথা বলছি তার সাথে। শাহিন, আমরা জানতে পেরেছি যে শিশু জিয়াদের মরদেহ উদ্ধার হয়েছে, এ ব্যাপারে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? হ্যাঁ, এই মাত্র 2-3 মিনিট আগেই শিশু ফায়ার সার্ভিসের আনুষ্ঠানিক ব্রিফিং চলছিল, সেখানে তারা উদ্ধার কাজ আনুষ্ঠানিকভাবে শেষ করেছে। সেই ব্রিফিং শেষ হওয়ার সাথে সাথে আমরা যখন গণমাধ্যম কর্মীরা ভেতরের দিকে আসতেছিলাম তখনই হই হুল্লোড়ের মাধ্যমে মানুষ আওয়াজ করে উঠলো এবং আমরা এসে দেখলাম যে পাইপের ভেতর থেকে জিয়াদের মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং সেই মরদেহটি জিয়াদের বাসার দিকে নিয়ে যাওয়া হয়েছে। তো এখন এখানে খুবই উত্তেজনাপূর্ণ অবস্থা, হাজার হাজার মানুষ এখানে ছিলেন, তারা সবাই দৌড়ে লাফিয়ে জিয়াদের মরদেহটি ফায়ার সার্ভিসের কর্মীরা সাথে করে নিয়ে তার বাড়ির দিকে গিয়েছে এবং এটা আসলে একটা মিরাকেল। এখন সবাই বলছিল, ফায়ার সার্ভিস বলছিল ক্যামেরায় তারা দেখেনি, কোনোভাবেই পাওয়া যায়নি। শেষ পর্যন্ত যে প্রযুক্তির মাধ্যমে যে লোহার খাঁচা দিয়ে যে ব্যবস্থা করা হচ্ছিল, সেই লোহার খাঁচার মাধ্যমেই হয়তো সেই বাচ্চাটিকে উদ্ধার করা হয়েছে মৃত অবস্থায়। এই হচ্ছে এখানকার শেষ অবস্থা। শাহিন, কিভাবে পাওয়া গেল শিশু জিয়াদকে? এতক্ষণ তো বলা হচ্ছিল পাইপের ভেতরে কেউ নেই, কোনো অস্তিত্ব নেই। বিষয়টা খুবই রহস্যজনক যে যখন আমরা যে ঘটনাস্থল থেকে বেশ কিছু দূরে যে মাঠে যে একটি প্যান্ডেল ছিল সেখানে ব্রিফিং করছিলেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক, আমরা সেই ব্রিফিং এ ছিলাম। যে ব্রিফিং থেকে বের হয়ে আমরা ভেতরের দিকে শব্দ শুনে দৌড়ে আসি এবং দৌড়ে এসেই দেখি যে সেই জিহাদের মরদেহটি উঠানো হচ্ছে পাইপের ভেতর থেকে। কারা প্রথম উদ্ধার করলো জিয়াদের মরদেহটি? পাইপের ভেতর থেকে উদ্ধার করে যারা, তারা সেই মুহূর্তে আমার সাথে এখানে যারা সর্বশেষ প্রযুক্তির মাধ্যমে এটি মরদেহটি বের করছে তার সাথে কথা বলবো। আসলে সর্বশেষ কিভাবে বের করলেন? আসলে ওই যে আমাদের একটা সিস্টেম করছিল যে যখন নিচের দিকে যাবে আংটাটা খুলে যাবে, আর যখন টান দিবে আংটাটা লেগে যাবে, তো ওইটার মধ্যে পরে আটকা পড়ছে। তো ক্যামেরা যখন ঢুকিয়েছিল তখন তো কোনো কিছুই ক্যামেরা, এটা আমি বারবার বলেছিলাম যে পাইপ তোলার কাছে এই জন্য দেখা যাচ্ছে না। শাহিন, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? বাচ্চাটা নিচে যাবে, পলিগুলো উপরে উঠে যাবে, এই কাজটাই হয়েছে। সর্বশেষ কিভাবে বাচ্চাটাকে উঠানো হইলো? সর্বশেষ ওই জন্য আমরা এখানে যে ক্যাচার বানাইছিলাম ওই ক্যাচারের মাধ্যমে আইকন ইঞ্জিনিয়ারিং সার্ভিস, আইকন। কিন্তু আমাদের ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছিলেন যে তারা যে খাঁচাটি নামিয়েছিলেন, তারা যে ক্যামেরা নামিয়েছিলেন, সেটি একটি শক্ত জায়গাতে থেমে গিয়েছিল। আপনিও ছিলেন সারা রাত্রি, শক্ত একটি কঠিন বস্তুতে আটকে ছিল। সেই কঠিন বস্তুতে আটকে ছিল। সেই কঠিন বস্তু ভেদ করে আসলে এটা কিভাবে, আপনার কি ধারণা হচ্ছে যে কিভাবে জিনিসটা? আসলে ওখানে একটা নেট আছে 250 ফিট কত ফুট গভীরে ছিল? 250 ফিটের কাছাকাছি। আমরা যখন একটা ক্যামেরা ফেলেছিলাম তো ওটাতে আপনার 240 ফিট পর্যন্ত আমরা ওখানে কাউন্ট করতে পারছি। আমরা যখন আইকনের ওনারা ইঞ্জিনিয়ার স্যারেরা আসছে তখন ওনারা 12টার সময় কাজটা শুরু করে। ফায়ার সার্ভিসের যে ইনফরমেশন দেওয়া হয়েছিল, ফায়ার সার্ভিস না কে যেন, আমি ওনাদেরকে দোষারোপ করতে চাই না, যে ডায়াটা দিছিল আমাদেরকে 17 ইঞ্চি, অথচ এটা হচ্ছে যে 14 ইঞ্চি। আমরা 17 ইঞ্চি বানায় নিয়ে আসছি, বানায় নিয়ে আসার পরে ওনারা এটা কাজ করতে পারেন। ওনারা 17 ইঞ্চি বানায়
তো সর্বশেষ আপনি যে খাঁচাটা তৈরি করেছেন সেই খাঁচার মাধ্যমে না আমাদের টেকনোলজিতে আমরা আরো কয়েকটা খাঁচা তৈরি করতে হইতেছি আমাদের এই সর্বশেষ পদ্ধতিটা কারা দিয়েছিল এটা আমরা খাঁচা আরো 2 ভাই আছে আমাদের রাজধানী শাহজাহানপুরে আছেন আমাদের আরেক সহকর্মী মাহবুব আলম, কথা বলছি তার সাথে। মাহবুব, নতুন কি তথ্য আছে আপনার কাছে? জি, আপনি জানেন যে ইতিমধ্যেই জিহাদকে উদ্ধার করা হয়েছে। ওখানে যারা উদ্ধারকারী দল ছিল তারা একটি ক্যামেরার সাথে রশি বেঁধে এবং লোহার একটি খাঁচার মতো তৈরি করে সেটি নিচে নামিয়ে দিয়েছিল এবং সেই খাঁচার মধ্যে অনেকগুলো ইট পাথরের খণ্ড এবং তার সাথে শিশু জিহাদের মরদেহ তুলে আনেন তারা। এবং যে ধারণাটি আমরা করেছিলাম এবং আমি 1 ঘন্টা আগে যেটি জানিয়েছিলাম যে সকাল থেকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিজস্ব অনুসন্ধানকারে আমরা এমন 3 জনের মুখোমুখি হয়েছিলাম যারা আমাদেরকে জানিয়েছিল নিশ্চিত করেই যে ওই পাইপের মধ্যেই তারা ওই বাচ্চার কান্নার শব্দ শুনতে পেয়েছেন, চিৎকার শুনতে পেয়েছেন এবং তারা এটিও আমাকে বলেছিল যে আম্মা আমাকে বাঁচাও, মা আমাকে বাঁচাও, এমন চিৎকার এবং কান্নার আহাজারিতে তারা নাইলনের সুতার সাথে টর্চ লাইট বেঁধে নিচে নামিয়ে দিয়েছিল। এই তথ্যটি আমাকে দিয়েছিল বাংলাদেশ রেলওয়ের কর্মচারী জাহিদ হোসেন এবং তার মেয়ে শিশু পুষ্পিতা ওখানে ব্যাডমিন্টন খেলতেছিল এবং সেই নিশ্চিত করে বলেছিল প্রথমে তিনি জিহাদের কান্নার শব্দ শুনতে পান, কারণ ব্যাডমিন্টন খেলার সময় তার যে কর্ক রয়েছে সেই কর্কটি পাশে ঠিক ওই পাইপের গোড়ার সামনে পড়েছিল এবং সেখান থেকে যখন ওই কর্কটি তুলে আনতে যান তখন কিন্তু পুষ্পিতা কান্নার শব্দ পায় এবং সে দৌড়ে গিয়ে তার বাবা জাহিদ হোসেনকে বলেন। জাহিদ হোসেন তখন যখন বেরিয়ে এসে পাইপের সামনে উকি দিয়ে কান পাতেন তখন তিনি জিহাদের কান্নার শব্দ পান এবং জিহাদ তখন বলতেছিল মা আমাকে বাঁচাও, মা আমাকে বাঁচাও। কিন্তু তার এই আহাজারি এবং কান্নার শব্দ প্রাথমিকভাবে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মচারীরাও কালকে পেয়েছিল, কিন্তু একটি পর্যায়ে যখন শিশু জিহাদকে উদ্ধারের অনেকটা রহস্য ঘেরা হয়ে ওঠে এবং উদ্ধার যখন অনিশ্চিত হয়ে পড়ে তখন কিন্তু তারা তাদের বক্তব্য থেকে সরে এসেছিল এবং তারা কাজ করেছেন, কিন্তু হাল ছাড়েননি সাধারণ মানুষ, হাল ছাড়েননি ফায়ার সার্ভিসের কর্মচারীরা। তারা ওই তথ্য দেওয়ার পাশাপাশি তারা কিন্তু সেখানে উদ্ধার অভিযানে ছিল এবং শেষ পর্যন্ত তাদের যে শঙ্কা, জিহাদের বাবার যে শঙ্কা, জাহিদের যে শঙ্কা এবং জাহিদের শিশু মেয়ে পুষ্পিতার যে শঙ্কা, সেই শঙ্কা এবং তথ্যই কিন্তু সত্যি হলো। এখন থেকে 10 মিনিট আগে যখন শিশু জিহাদের মরদেহ অনেকটা শক্ত হয়ে গেছে যেটি তুলে আনে তখন কিন্তু আমরা সেই দৃশ্য ধারণ করেছি এবং তখন কিন্তু এখানে যারা সাধারণ মানুষ তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করতেছিল এবং তারা বলছিল যে এই যে একটি অবহেলা উদ্ধার অভিযানে। এবং এখন আপনি দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের একজন কর্মীকে কিন্তু সাধারণ মানুষ ঘেরাও করেছে এবং তারা বলেছিল যে এখানে জিহাদের অবস্থান নেই, এ কারণে কিন্তু ক্ষুব্ধ জনতা আপনি দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের কয়েকজন কর্মীকে ঘেরাও করে রেখেছে। তো আমরা যে তথ্যটি আপনাকে দিচ্ছিলাম সকাল থেকেই যে তো এখানে যে তথ্যটি আপনাকে আমি দিয়ে রাখি সেটি হচ্ছে যে আমাদের এই সকল ডিজাস্টার ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে দৈন্যদশা, যে অবহেলা এবং উদ্ধার অভিযানের যে আমাদের তেমন কোনো সরঞ্জাম যন্ত্রপাতি নেই তার আরেকটি চিত্র কিন্তু আমরা পেলাম। কালকে থেকেই যদি এখানকার সাধারণ মানুষের যে অভিযোগ, সাধারণ মানুষের যে ক্ষোভ, তারা যেটি বলছেন যে এখানে যদি উদ্ধার অভিযানে আধুনিক যন্ত্রপাতি, আধুনিক সরঞ্জাম ব্যবহার করা যেত তাহলে কিন্তু হয়তো আজকে এই ফুলের মতো নিষ্পাপ শিশুটিকে ঢলে পড়তে হতো না, হয়তোবা তাকে প্রাণের স্পন্দন সহ এই 400-500 ফিট নিচ থেকে আমরা তুলে আনতে পারতাম, এমনটি ধারণা করছেন এখানকার মানুষ। এবং তারা বলছেন এবং কি এই যে উদ্ধার অভিযানের যে আমাদের যে সংকীর্ণতা এবং আমাদের যে যন্ত্রপাতির অভাব, এই দৈন্যদশাটা কিন্তু আরেকবার স্পষ্ট হয়ে হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে লাশটিকে একটি গাড়িতে তোলা হয়েছে। অনেকেই ধারণা করছেন, অনেকেই বলছেন তাদের মনের যে শঙ্কা, তারা বলছেন হয়তো জিহাদ এখনো জীবিত থাকতে পারে। এই শঙ্কা, মানুষের যে অভিযোগ,
এ কারণে তারা সেই বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়ে জিহাদকে হয়তোবা এখন হাসপাতালের দিকে নিয়ে যাচ্ছে, এমনটি আমরা দূর থেকে দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি। তো আসলে এখনো নিশ্চিত করে আমরা বলবো না কোনো তথ্যই, কারণ মানুষের যে আবেগ, যে অনুভূতি, আমরা তার সাথে থাকবো, তার সাথে আমরা চলবো এবং আমরা শেষ পর্যন্ত দেখতে চাই যে পুষ্পিতার তথ্য, পুষ্পিতার যে সংখ্যা, সেই সংখ্যাটি সত্য হয়েছে। মানুষের যে সংখ্যা, মানুষের যে দোয়া, মানুষের যে ভালোবাসা, সেই ভালোবাসায় যদি জিহাদ ফিরে আসে সেটিও আসলে অলৌকিক হবার নয়। এ কারণে সেই মানুষের চাওয়াকে গুরুত্ব দিয়ে, মানুষের আবেগ অনুভূতিকে সম্মান দিয়ে তারা কিন্তু এই জিহাদের যাকে উদ্ধার করা হয়েছে তাকে এখন হাসপাতালের দিকে নিয়ে যাচ্ছে। আমরা আপনাদের সাথে থাকবো, আমরা প্রয়োজনে এখন হাসপাতালে একটি টিম পাঠাবো, সেখান থেকে আমরা সর্বশেষ তথ্য জানাবো। আর আমি যে তথ্যটি আপনাকে দিচ্ছিলাম যে আজকে সকাল থেকে আমরা বার্তা কক্ষ থেকে এটিকে আলাদাভাবে গুরুত্ব দিয়ে, আলাদাভাবে আলোচনা এনে এবং একটি টিম গঠন করে আমরা এই জিহাদের যে নিখোঁজ রহস্য ছিল, কালকের যে বক্তব্য এবং সেই বক্তব্য থেকে আজকে ফায়ার সার্ভিসে সরে আসার কারণ এবং দেশ তোলপাড় করা যে প্রশ্ন ছিল যে ওয়াসার ওই পরিত্যক্ত পাইপের ভিতরে আসলে জিহাদের অবস্থান আছে কিনা, জিহাদের অস্তিত্ব আছে কিনা, এই প্রশ্নের জবাব খুঁজতে আমরা একটি টিম সকাল থেকেই মাঠে নেমেছিলাম এবং সেই জবাব খুঁজতে খুঁজতে আমরা এমন 3 জনের মুখোমুখি হয়েছিলাম যারা আমাদেরকে নিশ্চিত